সুপ্রিয় প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো আর ভালো থাকবে, সেটাই আমাদের প্রত্যাশা। তো আজকে তোমাদের আমরা অনুশীলনী 3-এর, তাই না, অনুশীলনী অধ্যায় 3 শেষ করেছি এবং সেটা থেকে সৃজনশীল 2টা পর্ব আমি দিয়েছি। 2টা প্রায় 6টা প্রশ্নের উত্তর হয়েছে। তো আজকে আরও 3টা দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা সাথে থাকো। তাহলে চলো আমরা দেখি কিভাবে দিতে পারি। তো আজকে যে প্রশ্নটা দেখো, প্রশ্নটা সামনে আসছে। তো দেখো প্রশ্নটা সামনে আসছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে 24টি কলা ও 40টি লিচুর দাম একত্রে আছে 392 টাকা। একটি কলার দাম 8 টাকা। ক নম্বর প্রশ্নটা দেখো, একটি লিচুর দাম কত? তাহলে আমাদের উদ্দীপকে কি ছিল? উদ্দীপকটা একটু আমি আবার রিভাইজ করে দিচ্ছি। উদ্দীপকটা ছিল 24টি কলা ও 40টি লিচুর দাম একত্রে 392 টাকা। এখন ক নম্বরে বলছে একটি লিচুর দাম কত? তাহলে উপর উদ্দীপকে আমার দেওয়া ছিল একটি কলার দাম। তাহলে আমরা লিখবো এখানে, ক নম্বরটা লিখবো একটি কলার দাম। একটি কলার দাম, একটি কলার দাম কত আছে? 8 টাকা। একটি কলার দাম 8 টাকা। এখন কলা কতটি দেওয়া আছে দেখো তো, কলা দেওয়া ছিল 24টি। তাহলে সুতরাং 24টি কলার দাম অবশ্যই কম হবে নাকি বেশি হবে বলো তো? অবশ্যই বেশি হবে, কারণ একটি কলার চেয়ে 24টা কলা বেশি, তাই বেশি হবে। বেশি হলে আমরা কি করি? গুণ করি। তো এত টাকা। এখন দেখো 4 8 32, 32-এর 2 হাতের আছে কিন্তু 3, 8 2 16 আর 3 19, এত টাকা। এবার আমরা দেখি লিচু আর কলা দুইটা কিন্তু একসাথে কিনেছে, একটা প্যাকেটে দোকানদার দিয়েছে এবং একসাথে দাম দিয়েছে কত? 392 টাকা। এখন এই প্যাকেট থেকে যদি আমি কলাটা আলাদা করে ফেলি, এই প্যাকেট থেকে যদি আমরা কলাটা আলাদা করে ফেলি, তাহলে কি থাকবে এখানে? তাহলে থাকবে শুধু লিচু। আমরা আলাদা করে ফেলি। আলাদা আমরা করবো কীভাবে? আগে প্যাকেটটা দেখি। প্যাকেটে কি আছে দেখো, 24টি কলা কলা ও এটা ও কি আছে এখানে? 40টি লিচু। 40টি লিচুর দাম কত আছে এখানে? 392 টাকা। 392 টাকা। তো আমরা এখানে কি পেয়েছি? এখানে পেয়েছি 24টি কলার দাম। তাহলে আমরা কি লিখবো এখানে? 24টি কলার দাম। 24টি কলার দাম কত আছে? 192 টাকা। আমরা এখানে লিখলাম 192 টাকা। তো একটু আগে যেটা বললাম, আমরা একই প্যাকেট থেকে যদি কলাটা সরিয়ে ফেলি, তাহলে আমরা কি পাবো? কলাটা সরিয়ে ফেললে আমরা পাবো 40টি লিচু। আর সরিয়ে ফেলা আমাদের গণিতের ভাষায় সেটাকে কি বলে? সরিয়ে ফেলা গণিতের ভাষায় বলে বিয়োগ। তো আমরা বিয়োগ করে ফেলি। 24 থেকে কলা চলে যাবে। তাহলে এখানে আছে কি? 40টি লিচুর দাম। 40টি লিচুর দাম। এটা বিয়োগ করে ফেলি। 2 থেকে 2 চলে গেলে 0, 9 থেকে 9 চলে গেলে 0, 3 থেকে 1 চলে গেলে 2। তাহলে এখানে কত আসলো? 40টি লিচুর দাম আসলো 200 টাকা। এখন আমাদেরকে বলছে একটি লিচুর দাম কত? তাহলে একটি লিচুর দাম, 40টি লিচুর দাম যদি 200 টাকা হয়, একটা লিচুর দাম কি কম হবে নাকি বেশি হবে? অবশ্যই কম হবে। আচ্ছা, কম হলে আমরা কি করব? ভাগ করব। এটাকে ভাগ করব এটা দ্বারা। এত টাকা। এই ভাগটা কিন্তু খুব মজার, তাই না? এটা আবার বোকা শোকা ভাগ। সুন্দরবনের ভাগটা তো চালাকটা। 0 0 আমরা কেটে ফেললাম। 4 দ্বারা 20কে ভাগ করলে কত হবে? 5। এই 5 টাকা হচ্ছে একটা লিচুর দাম। তো খ নম্বর যে প্রশ্নটা আছে দেখো, প্রশ্নটা যেটা আছে সেটা কি বলছে? যদি কলার সংখ্যা 6টি বেশি হতো, মানে আগে যে কলা ছিল এই কলা থেকে যদি 6টি কলা বেশি হতো, তাহলে কলার মোট দাম কত হতো? আচ্ছা, তো আগে কলা কয়টি ছিল? ওইটা খ নম্বর আমি লিখি নাই, খ নম্বরটা আমি লিখে নিচ্ছি। আগে কলা কয়টি ছিল? 24টি। আর এখন আরও 6টি কলা
বেড়ে যাবে। তো 6টি কলা যদি বেড়ে যায় তাহলে কি হবে? আমরা লিখব কি 6টি কলা বেশি হলে মোট কলা হবে। মোট কলা হবে, আগে কতটি ছিল? আগে ছিল 24টি, এখন আরো 6টি বেড়ে গেছে, তাহলে এতটি, তাই না? তাহলে 24 আর 6 কত হচ্ছে? 30টি কলা। তাহলে 24 আর 6 কতটি? 30টি কলা। এখন তো আমাদের সহজ, একটি কলার দাম কত ছিল? একটি কলার দাম ছিল 8 টাকা। তাহলে আমরা কি লিখবো এখানে? একটি কলার দাম 8 টাকা, সুতরাং 30টি কলার দাম। দেখো তো কি বোকার মতো প্রশ্ন করেছে। একটি কলার দাম 8 টাকা হলে 30টি কলার দাম কি কম হবে না বেশি হবে? মনে আছে তোমাদের? অবশ্যই বেশি হবে। বেশি হলে আমরা কি করব? গুণ করব। 30 গুণ 8 টাকা, 8 শূন্য শূন্য, 3 8 24, 240 টাকা। আচ্ছা, তো গ নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু খেয়াল করো। গ নম্বর প্রশ্নটা বলছে কি, প্রতিটি লিচুর দাম 1 টাকা কম হলে কতটি লিচু পাওয়া যেত? আচ্ছা, তো আমরা এই 40টি লিচুর দাম কত পেয়েছিলাম দেখো তো, মনে আছে? 40টি লিচুর দাম পেয়েছিলাম 200 টাকা। এখন এই 200 টাকায় লিচু আমরা কিনেছি, তাহলে আমরা কি লিখব? গ নম্বরে লিখব লিচুর মোট দাম। লিচুর মোট দাম, মোট দাম কত আছে? 200 টাকা। এটা আমরা ক নম্বর প্রশ্নে পেয়েছিলাম। আচ্ছা, এখন এই ক নম্বর প্রশ্নে আমরা এটাও পেয়েছিলাম যে কি বলে, একটি লিচুর দাম পেয়েছিলাম 5 টাকা, তাহলে 1 টাকা কম হবে। তাহলে লিখবা 1 টাকা কমে, হ্যাঁ, 1 টাকা কমে প্রতিটি লিচুর দাম, প্রতিটি লিচুর দাম, প্রতিটি লিচুর দাম কত হবে? আগে 5 টাকা ছিল, এখানে 1 টাকা কমে যাবে, এত টাকা। তাহলে কত আসলো এখানে? 4 টাকা। এখন বলছে কি, এই 4 টাকা যে একটা লিচুর দাম, 200 টাকা দিয়ে কতটি লিচু পাওয়া যাবে? তাহলে আমরা কি লিখব? 4 টাকায় পাওয়া যায়, 4 টাকায় পাওয়া যায় কয়টি লিচু? একটি লিচু। একটি লিচু 1 টাকায় পাওয়া যায়। তাহলে লিচু কি কম দিবে আমাকে নাকি বেশি দিবে? মানে 4 টাকা দিলে আমাকে একটা লিচু দিত, এখন আমি দেব কত টাকা? এখন আমি দেব 1 টাকা। আমাকে কি লিচু বাড়ায়া দিবে না কমায়া দিবে? আমি তো টাকা কম দিয়েছি, তাহলে আমাকে কম দিবে, তাই না? তাহলে কম দিলে আমরা কি ভাগ করব? 1কে তো আমি 4 দ্বারা ভাগ করতে পারবো না। এখন আমরা কি করব? এই 200 টাকা দিব তাকে, যে ঠিক আছে 1 টাকা দিয়ে যখন আমাকে কম দিয়েছেন, আমি 200 টাকা দিলাম, আমাকে কতটা লিচু দিবেন দেন। তাহলে অবশ্যই এখন বেশি দিবে, বেশি দিলে আমরা এইভাবে ভাগ করব। তাহলে দেখো 4 দ্বারা যদি আমি 20কে ভাগ করি, 5 আর একটা 0, তাহলে 50 এই 50টি লিচু। আশা করি তোমাদের অনেক ইনফরমেশন দিয়েছি প্রশ্নটার মধ্যে। তারপর আজকের 2 নম্বর যে প্রশ্নটা আছে, এটা আরও খুব মজার একটা প্রশ্ন। তো প্রশ্নটা অলরেডি আমার স্ক্রিনে আসতে শুরু করেছে, দেখো। প্রশ্নটা হচ্ছে, মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি হচ্ছে 88 বছর। মিরাজ এবং মাহমুদ দুজন একসাথে বয়স কত হচ্ছে? দুজনের বয়স একসাথে যোগ করলে হচ্ছে 88 বছর। মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আমরা করেছি আগে, যে কি ছিল এটা, পিতা পুত্র নাকি মাতা পুত্র, এরকম হবে। তো আচ্ছা দেখো, ক নম্বর যে প্রশ্নটা বলছে, মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি
মাহমুদের বয়সের কত গুণ? তাহলে প্রথমে কি বলছে এখানে, মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি, মানে দুজনের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের কত গুণ। তাহলে মাহমুদের বয়সের কত গুণ আমরা যদি এটা বের করি, যে মাহমুদের বয়স, এখানে দেখো মাহমুদের বয়স, মাহমুদের বয়সের এক গুণ, মাহমুদের বয়সের এক গুণ। আচ্ছা, এখন কি মিরাজের বয়স, মিরাজের বয়স কি বলছে, মাহমুদের বয়সের 3 গুণ। তাহলে আমরা কি লিখবো এখানে, মাহমুদের বয়সের 3 গুণ। প্রশ্নটা কি বলছে আমাকে, প্রশ্নটা বলছে তাদের দুজনের যে বয়সের সমষ্টি, আমি যদি যোগ করি মাহমুদের বয়স আর কি মিরাজের বয়স, দুজনের বয়স একসাথে হবে না, আমি যোগ করলে দুইটাকে একসাথে হবে। আচ্ছা, একসাথে যদি হয় তাহলে তাদের বয়স, মানে মাহমুদের বয়স, তাদের বয়স বলতে কাদের বয়স, এই মাহমুদের বয়স আর মিরাজের বয়সের সমষ্টি। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, তাদের বয়সের সমষ্টি, তাদের বয়সের সমষ্টি, মানে যোগ করে ফেলছি। তাহলে মাহমুদের বয়সের 1 গুণ আর মাহমুদের বয়সের 3 গুণ, কত গুণ হয়েছে, 3 গুণ আর 1 গুণ হয়েছে 4 গুণ। তাহলে আমরা কি লিখবো, মাহমুদের বয়সের 4 গুণ। এটা আমাদের উত্তর হয়ে যাবে, মাহমুদের বয়সের 4 গুণ। আচ্ছা, খ নম্বর যে প্রশ্নটা আছে, খ নম্বর প্রশ্নটা কি আছে দেখো, মাহমুদের বয়স কত? তাহলে মাহমুদের বয়স 4 গুণ, এটা কি ছিল, মাহমুদের বয়সের সমষ্টি, মানে তাদের বয়সের সমষ্টি। তাহলে আমরা লিখবো এখানে মাহমুদের বয়সের 4 গুণ, মাহমুদের বয়সের 4 গুণ সমান কি হবে, তাদের বয়সের সমষ্টি। তাহলে তাদের বয়সের সমষ্টি কত আছে, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 88 বছর। তাহলে এটা যদি 4 গুণ আছে, মাহমুদের বয়স 1 গুণ হবে, তাহলে এটা কি হবে, মাহমুদের বয়স কি হবে, এই 88কে আমরা এই 4 দ্বারা ভাগ করব, এত বছর। এখন দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আশা করি তোমাদের এই বিষয়টা একেবারে খুব সহজ এবং খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। আচ্ছা, তারপর গ নম্বর যে প্রশ্ন আছে, 5 বছর পর মিরাজের বয়স কত হবে? তাহলে 5 বছর পর মিরাজের বয়স কত হবে? তাহলে বর্তমানে মিরাজের বয়স কত আছে আমরা এটা বের করে নিই, তাহলে আমরা গ নম্বরে লিখব কি, মিরাজের বয়স কি হবে, মাহমুদের বয়সের 3 গুণ। মাহমুদের বয়স কত আছে, 22 গুণ 3 বছর। তাহলে কি হবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এত বছর। এখন বলছে কি 5 বছর পর মিরাজের বয়স কত হবে? তাহলে আমরা কি লিখব, সুতরাং 5 বছর পর মিরাজের বয়স হবে। তাহলে এখন আছে 66 বছর, 5 বছর পর আরো 5 বছর বেড়ে যাবে, তাই না? তাহলে কত হবে, এটা 71 বছর। খুবই সহজ, তাই না? খুব সহজ। তো আজকের জন্যে শেষ একটি প্রশ্ন। তো এই শেষ প্রশ্নটি আমি আজকে করে বিদায় নিব তোমাদের কাছ থেকে, আগামী পর্বের জন্য প্রস্তুতি নিব। তো শেষ প্রশ্নটা দেখো, এখানে আসছে, প্রশ্নটা একটু তোমরা পড়ে নাও, যে জাহিদ সাহেবের মাসিক আয় 8,500 টাকা। জাহিদ সাহেবের মাসিক আয় 8,500 টাকা। তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ 3,100 টাকা, অন্যান্য খরচ বাবদ 4,500 টাকা ব্যয় করেন। বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। এখন ক নম্বর প্রশ্ন, বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ কত টাকা ব্যয় করেন? তাহলে দেখো এই ক নম্বরে
বাড়ি ভাড়া বাবদ কত টাকা? 3,100 টাকা। 3,100 টাকা। আর কি আছে? আর কি বলছে? অন্যান্য খরচ। তাহলে আমরা কি লিখবো এখানে? অন্যান্য খরচ বাবদ 4,500 টাকা। আমরা যদি এটা কি করি তাহলে মোট খরচ 0,0,5 আর 1 6 7 এত টাকা। আচ্ছা, তো পরের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি বলছে দেখো, তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন। তাহলে আমরা জমা জিনিসটা আমরা কখন পাবো জানো? জমা জিনিসটা কখন পাবো? জমা জিনিসটা আমরা পাবো আয়, মানে যত আসছে, যত খরচ হয়ে গেছে বাদ দেওয়ার পর, খরচটা বাদ দেওয়ার পর যা থাকবে তা হবে জমা। তো এখানে বেতনটা তার হচ্ছে আয়, মানে আয়। তাহলে আমরা এখানে কি দিব? যে ব্যাংকে জমা করেন, ব্যাংকে, এটা সংক্ষিপ্ত করছি, জমা। আচ্ছা, ব্যাংকে জমা করেন, তার মাসিক আয় কত ছিল? আয় ছিল হচ্ছে 8,500 টাকা, আর ব্যয় হচ্ছে কত? 7,600 টাকা। তো এখন দেখো, আমরা যদি বিয়োগ করি, 0 থেকে 0 চলে যাবে 0, 0 থেকে 0 চলে গেলে 0, এটা 15 ধরতে হবে, 15 থেকে 6 চলে গেলে 9, এখান থেকে 1 নেটের 15 ধরছিলাম, তো আমরা এটা 7, 7 থেকে 7 চলে গেলে 0। তো ব্যাংকে জমা করে কত টাকা? 900 টাকা। এখন গ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, জাহিদ সাহেব 1 বছরে কত টাকা জমা করেন? দেখো তো, 1 মাসে কত টাকা জমা করেন? 900 টাকা। তাহলে আমরা কি লিখব? 1 মাসে জমা করেন 900 টাকা। সুতরাং 12 মাসে, এখানে বছর বলছে নাকি? বছর। তাহলে বছর বললে আমরা 1 বছর সমান কত মাস আমরা সেটা জানি। 1 বছর সমান, তাহলে আমরা লিখি 1 বছর বা 12 মাসে জমা করেন। এখন 1 মাসে যদি 900 টাকা জমা করেন, তাহলে 12 মাসে কি কম জমা করবে না বেশি জমা করবে? অবশ্যই বেশি জমা করবে। তাহলে বেশি জমা করলে গুণ হবে 900 গুণ হচ্ছে 12। এখানে কিন্তু খুব আমরা সহজ, মানে কি বলে এটাকে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করতে পারি। এই 2টা 0 2টা বসিয়ে দিলাম, 9 দ্বারা যদি এটা গুণ করি, 9 দুগুণে 18, হাতের আছে 1, 9 একে 9 আর 1 হচ্ছে 10। 10,800 টাকা এই জাহিদ সাহেব 1 বছরে জমা করতে পারবে। আর আমরা জমা করতে পারবো কি? আমাদের নলেজ, আমাদের জ্ঞান, যা আমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই কাজে লাগে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে ছিলে, আশা করি তোমরা ভালো কিছু শিখতে পেরেছো এবং অনেক কিছু শিখতে পেরেছো। তো এই শেখাটাকে কাজে লাগিয়ে তোমাদের ভবিষ্যতের একটা ভিত গড়ে তুলবে, এটা আমাদের প্রত্যাশা। আর আগামী ভিডিওগুলো দেখে নিবে। আর এই যে প্রশ্নগুলো, সেটা খবরপত্র.xyz এই ওয়েবসাইটে পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নেবে। আশা করি তোমরা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।